হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আগের ক্লাসে আমরা কি স্টার্ট করেছিলাম? এস ব্লক এলিমেন্টসগুলো পড়ছিলাম এবং মেটালিক ক্যারেক্টার অবধি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা বলেছিলাম মেটালিক বন্ডিংটা পড়বো। কী জিনিস মেটালিক বন্ডিং সেটা স্টার্ট করছি, ভালো মতো বুঝবে। আজকের ক্লাসে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হবে, সেটা হচ্ছে ফ্লেম টেস্ট। তুমি ধরো কোনো একটা মেটাল তোমাকে স্কুল বা কলেজ থেকে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমাকে বললো ওই মেটালটা কী, তুমি তো দেখে বুঝতে পারবে না কী মেটাল। সেটাকে কী করতে হয়? বার্নারের মধ্যে ধরতে হয়, ফ্লেম টেস্ট করে বোঝা যায়, বিভিন্ন কালার এমিট করে। সেটা যখন আসবো তখন বলছি। আগে আমরা মেটালিক বন্ডিংটা বুঝবো। হেডিং দিয়ে ফেলো, মেটালিক বন্ডিং। মেটালিক বন্ডিং। আচ্ছা, মেটালিক বন্ডিং দেখে কি বুঝতে পারছো বলো তো কথাটা থেকে? দেখো, মেটালিক বন্ডিং মানে তুমি এস ব্লক এলিমেন্টস পড়ছো, তার মানে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর এলিমেন্টসগুলো নিয়ে পড়ছি আমরা। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর এলিমেন্টসগুলো কি? বেসিক্যালি মেটাল, অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। মেটালিক বন্ডিং মানে হচ্ছে দুটো মেটালের মধ্যে বা মেটালগুলোর মধ্যে যে বন্ডিংগুলো কাজ করবে সেটাকে বলা হবে মেটালিক বন্ডিং। তার মানে কী হবে? মেটালের মধ্যে যেরকম ধরনের বন্ড হয়, দেখো এটাকে এরকমভাবে বন্ড করে দেখানো যায় না, এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সেটাই পড়বো এখানটা। সেই অ্যাট্রাকটিভ ফোর্স বা সেই বন্ডিংটা কীভাবে হচ্ছে সেটাকেই এক্সপ্লেন করবো আমরা মেটালিক বন্ডিংয়ে, ঠিক আছে? তো মেটালিক বন্ডিং বোঝার জন্য সবথেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে একটা মডেল পড়া, সেটাকে বলা হয় ইলেকট্রন সি মডেল। আমরা যদি ইলেকট্রন সি মডেল বুঝে যাই তাহলে মেটালিক বন্ডিং বুঝে যাবে। ধরো তুমি একটা মেটাল প্লেট নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, কি মেটাল প্লেট নেবে? ধরো আয়রন নিয়েছো, লোহা নিয়েছো, ঠিক আছে? আয়রনের ওপর তুমি কি দেখছিলে? মেটাল ইজিলি ইলেকট্রন লুজ করে দেয়, যে তার যে আউটার মোস্ট অরবিটাল বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা ইজিলি লুজ করে দেয়। এটাই মেটালের মেইন ক্যারেক্টারিস্টিক্স, ইজিলি ইলেকট্রন লুজ করে দেয়। কী করতে হয় তার জন্য? বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হয়। তুমি দেখেছিলে আয়নাইজেশন এনার্জি, তো তাই হচ্ছিলো, বাইরে থেকে এনার্জি দিচ্ছিলে, লুজলি বাউন্ড ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। সেমভাবে তুমি ফটো ইলেকট্রিক এফেক্টও দেখলে, বাইরে থেকে ফোটন অ্যাপ্লাই করছিলে, ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছিলো। এখানেও সেম জিনিস করেছো, ধরো বাইরে থেকে এনার্জি সাপ্লাই করেছো, ঠিক আছে? তুমি আয়রন প্লেট নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, আয়রন নিয়েছো মানে এখানে আয়রন রয়েছে, এফি এরকম করে করে রয়েছে। আচ্ছা, তুমি জানো মেটালের ওপর এনার্জি সাপ্লাই করলে বা অ্যাপ্লাই করলে কি হয়? মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। আগের দিনই দেখেছিলি Mn++Ne এরকম করে লিখেছিল, ঠিক আছে? আচ্ছা, তুমি আয়রন নিয়েছো, তুমি জানো আয়রন থেকে কি হয়? ইলেকট্রন বেরিয়ে যায়। আয়রন কটা ইলেকট্রন ছাড়তে পারে? আয়রন অলওয়েজ Fe2+ অথবা Fe3+ স্টেটে যেতে পারে, Fe3+। তার মানে কী হচ্ছে? আয়রন থেকে যদি Fe2+ হয় তার মানে দুটো ইলেকট্রন বেরোচ্ছে, অথবা যদি Fe3+ হয় তাহলে তিনটে ইলেকট্রন বেরোবে। সেমভাবে ধরো তুমি এখানে আয়রন প্লেট নিয়েছো, তুমি বাইরে থেকে এনার্জি অ্যাপ্লাই করেছো, তাহলে কি হবে? আয়রনের যে লুজলি বাউন্ড ইলেকট্রনগুলো ছিল, দুটো বা তিনটে, সেই ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে কোথায় থাকবে? মেটাল প্লেটের মধ্যেই থাকবে। তুমি বাইরে থেকে এনার্জি দিয়েছো, মেটাল প্লেটের মধ্যে ইলেকট্রনগুলো থাকবে। তাহলে ধরো এই আয়রন থেকে তোমার ইলেকট্রন তিনটে বেরিয়ে গেছে, একটা দুটো তিনটে এরকম করে করে বেরিয়ে গেছে ইলেকট্রন। সেমভাবে এই আয়রনটা থেকেও বেরিয়েছে, একটা দুটো তিনটে এরকম করে করে ইলেকট্রন বেরিয়েছে, ঠিক আছে? এই আয়রনটা থেকেও বেরিয়েছে, একটা দুটো তিনটে এরকম করে করে ইলেকট্রন বেরিয়েছে। এরকম ধরো প্রচুর আয়রন রয়েছে, যেহেতু মেটাল প্লেট নিয়েছো তার জন্য প্রচুর আয়রন থাকবে এখানে, আয়রন থেকে প্রচুর ইলেকট্রন এরকমভাবে প্রত্যেকটা আয়রন থেকে তিনটে বা দুটো এরকম করে করে ইলেকট্রন বেরোতে থাকবে। তাহলে ধরো আমি এটাকে একটু পরিষ্কার করে লিখছি। তুমি মেটাল প্লেট নিয়েছো, ধরো এখানটা আয়রনগুলো রয়েছে, ঠিক আছে? এবার ইলেকট্রনগুলো কিভাবে বেরিয়েছে? ইলেকট্রনগুলো এর থেকে তুমি এনার্জি সাপ্লাই করেছো এর ওপর, তাহলে ইলেকট্রনগুলো এইভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে? অনেক আয়রন রয়েছে, এরকম করে করে অনেক আয়রন রয়েছে। এখানে ধরো আয়রন রয়েছে, এখানে ধরো আয়রন রয়েছে, এদের প্রত্যেকটা থেকে ইলেকট্রন বেরোচ্ছে এনার্জি সাপ্লাই করার পর। আচ্ছা, এবার তুমি ভালো মতো দেখো, তোমার এই যে ইলেকট্রনগুলো বেরিয়েছে, তুমি এটাকে একটু ইমাজিন করো। ধরো ইলেকট্রনগুলোকে তুমি জল হিসাবে ভাবছো, ওয়াটার, ঠিক আছে? আর তার মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট দ্বীপের মতো বা আইল্যান্ডের মতো জেগে রয়েছে। তুমি এটাকে জলের মতো ভাবছো, মানে কি সমুদ্র রয়েছে বা সি রয়েছে, ইলেকট্রনের সি রয়েছে, তার মাঝখানে ছোট্ট ছোট্ট আইল্যান্ড হয়ে এই আয়রনগুলো রয়েছে। মানে আয়রনগুলো থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে আয়রনগুলো ক্যাটায়ন অবস্থায় রয়েছে, তার মানে এখানে ক্যাটায়নগুলো রয়েছে, এইভাবে ক্যাটায়নগুলো রয়েছে। আমি প্লাস প্লাস করে দেখাচ্ছি, ক্যাটায়নগুলো রয়েছে, তার চারদিকে ইলেকট্রনগুলো এইভাবে ঘিরে রয়েছে।
তার মানে কি হচ্ছে, ইলেকট্রনগুলো সি এর মতো রয়েছে আর ক্যাটায়নগুলো ওখানে আইল্যান্ডের মতো হয়ে রয়েছে। এটা কি বলা হয় ইলেকট্রন সি মডেল। তুমি কি করছো, একটা আয়রন প্লেট বা যে কোনো মেটাল প্লেট নিয়েছো, তার উপর এনার্জি অ্যাপ্লাই করছো, তাহলে কি হবে, মেটাল প্লেট বা মেটালগুলো থেকে লুজলি বাউন্ড ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। এবার বেরিয়ে কোথায় থাকবে, মেটাল প্লেটটার মধ্যেই থাকবে। এবার মেটাল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে মেটালটা ক্যাটায়ন হয়ে যাবে, ক্যাটায়নগুলো মাঝখানে থাকবে এবং তার চারদিকে ইলেকট্রনগুলো এইভাবে ঘিরে ঘিরে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটাকেই বলা হয় ইলেকট্রন সি মডেল। আই হোপ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার তোমাকে আমি বললাম যে মেটালিক বন্ডিং হচ্ছে মানে, দেখো আমি আয়রন দিয়ে বললাম এটা যে কোনো মেটালের মধ্যেই হয়। মেটালিক বন্ডিং হচ্ছে মানে আমি কি বললাম, মেটালের মধ্যে একটা বন্ড হবে, বন্ড তো হয় না, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এবার দেখো তুমি এনার্জি দিয়েছো মেটালের মধ্যে, মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে মেটাল কি হয়ে গেছে, ক্যাটায়ন হয়ে গেছে, Mn+ হয়ে গেছে। ধরো যে কটা ইলেকট্রন বেরোবে Mn+ হয়ে গেছে। এটা ধরো একটা আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড, পুরো বোর্ডটাকে ধরো একটা মেটাল প্লেট, ঠিক আছে, এর মধ্যে তুমি এনার্জি দিয়েছো, এখান থেকে ক্যাটায়ন হয়ে গেছে, ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে, Mn+ হয়ে গেছে। ধরো এখানে আরেকটা আইল্যান্ড রয়েছে Mn+, এখানে ধরো আরেকটা আয়রন রয়েছে Mn+, এখানে ধরো আরেকটা আয়রন রয়েছে Mn+, এরকম করে করে প্রচুর মেটাল ক্যাটায়নগুলো ফর্ম করেছে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে আমি কি বলছি, মেটালিক বন্ডিং মানে হচ্ছে মেটালের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। আচ্ছা বাবু তোমরা আমাকে বলো তো, এটা তো একটা ক্যাটায়ন, এটাও একটা ক্যাটায়ন, এটাও একটা ক্যাটায়ন, এটাও একটা ক্যাটায়ন। আচ্ছা ক্যাটায়নের মধ্যে কখনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতে পারে? বল, রিপালশন হবে ক্যাটায়নের মধ্যে, ক্যাটায়নের মধ্যে রিপালশন হবে। আচ্ছা, কিন্তু তাও এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। কিভাবে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, তুমি যখন মেটাল ছিল নর্মাল, যখন মেটালটা ছিল তার উপর এনার্জি অ্যাপ্লাই করেছো, তাহলে কি হচ্ছে, Mn+ হয়ে যাচ্ছে, প্লাস নাম্বার অফ ইলেকট্রন চলে আসছে। এবার এই নাম্বার অফ ইলেকট্রন মানে যে কটা ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো কোথায় রয়েছে, বললাম মেটাল প্লেটের মধ্যেই থাকবে। এবার মেটাল প্লেট মানে কি, এর চারদিকে এইভাবে ঘুরে ঘুরে থাকবে, এইভাবে ঘুরে ঘুরে থাকছে, এর চারদিকে এইভাবে ঘুরে ঘুরে থাকছে ইলেকট্রনগুলো, এর চারদিকে এইভাবে থাকছে। আচ্ছা, সেমভাবে এইভাবে রয়েছে। এবার তুমি ভাবো Mn+, আবার একটা Mn+, তার মাঝখানে কারা রয়েছে, ইলেকট্রনগুলো রয়েছে না। তাহলে তুমি ভাবো এই ফাঁকা জায়গাটা যেখানটা, সেখানে যত বেশি ইলেকট্রন থাকবে, এখানে ধরো ইলেকট্রন 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 এরকম করে করে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি এই ক্যাটায়নটা কাকে অ্যাট্রাক্ট করছে, এর পাশে যে রয়েছে, এর পাশে কে রয়েছে, ইলেকট্রন রয়েছে। তার মানে এর থেকে যে ইলেকট্রনগুলো বেরোলো সেই ইলেকট্রনগুলোকেই ও অ্যাট্রাক্ট করছে। অ্যাট্রাক্ট করলে কি হবে, এই ইলেকট্রনগুলোর সঙ্গে এটা বন্ডিং হবে। ভাবো তুমি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। আচ্ছা সেমভাবে এর পাশেও তো একটা ক্যাটায়ন রয়েছে, তারাও এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে, সেমভাবে এরাও অ্যাট্রাক্ট করছে। তাহলে তুমি ভাবো, ধরো এ রয়েছে, এ একটা ক্যাটায়ন, সি একটা ক্যাটায়ন, এর মাঝখানে বি একটা অ্যানায়ন ঢুকে গেছে। ঠিক আছে, এও বিকে অ্যাট্রাক্ট করছে, সিও বিকে অ্যাট্রাক্ট করছে। তাহলে তুমি বলতে পারো যে এ যখন একে অ্যাট্রাক্ট করবে, তার মানে এ আর সি দুজনকে অ্যাট্রাক্ট করছে। ধরো একটা গল্প বলছি, যেরকমভাবে তুমি একটা মেয়েকে পছন্দ করো, তোমার একটা বন্ধুও সেম মেয়েটাকে পছন্দ করে। এবার তুমি মেয়েটার একটা হাত ধরে টানছো, ওই বন্ধুটাও মেয়েটার একটা হাত ধরে টানছে। তার মানে কি হচ্ছে, তুমি মেয়েটাকে যখন টানছো ওই বন্ধুটাও তোমার দিকে এগিয়ে আসছে, আবার ও যখন টানছে তুমিও ওর দিকে এগিয়ে যাচ্ছ। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, তোমরা দুজনকে অ্যাট্রাক্ট করছো। সেমভাবে 0th ল অফ থার্মোডাইনামিক্স হয়। কি বলে 0th ল অফ থার্মোডাইনামিক্স, যে যদি এ অ্যান্ড বি দুটো আলাদা আলাদা বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে অন্য একটা বডি সি এর সঙ্গে, তাহলে বেসিক্যালি এ অ্যান্ড বি পরস্পরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। সেম জিনিসটা মেটালিক বন্ডিংয়েও হচ্ছে, যে এ ক্যাটায়ন সি ক্যাটায়ন তারা বোথ বিকে অ্যাট্রাক্ট করছে, তাহলে কি হবে, এ অ্যান্ড সি দুজনকে অ্যাট্রাক্ট করছে। সেম জিনিসটা এখানে হচ্ছে, একটা ক্যাটায়ন এর মাঝখানে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে ও অ্যাট্রাক্ট করছে, সেমভাবে এই ক্যাটায়নটা এর মাঝখানে যে ইলেকট্রন রয়েছে তাদেরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে আমরা বলতে পারি এই ক্যাটায়ন এবং এই ক্যাটায়নটা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে আমরা বলতে পারছি যে এই বেসিক্যালি বন্ডিং তো হয় না, এখানেও একটা তুমি বলতে পারো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সের মতনই কাজ করছে, যে ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাট্রাক্ট করছে, ক্যাটায়ন অ্যানায়ন তো না ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এদের দুজনের মধ্যেও একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকেই বলা হয় মেটালিক বন্ডিং। বোঝা গেছে? আচ্ছা, এবার তোমরা একটু বুদ্ধি করে বলো যে
ধরো এম একটা মেটাল, ও ধরো দুটো ইলেকট্রন লুজ করেছে, M2 প্লাস হয়েছে প্লাস 2E হয়েছে। এবার একটা মেটাল প্লেটের মধ্যে এম একটা মেটাল, সে দুখানা ইলেকট্রন লুজ করে M2 প্লাস হয়েছে। তার মানে বেসিক্যালি কী হবে, ধরো এখানে একটা M2 প্লাস রয়েছে, এখানে আরেকটা M2 প্লাস রয়েছে, মাঝখানে কী রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে, এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এ কে টানছে এ কে টানছে। সেমভাবে ধরো আরেকটা মেটাল প্লেট নিয়েছো, যেখানে এন একটা মেটাল, এই এন মেটাল হয়তো চারটে ইলেকট্রন রয়েছে, তিনটে বলছে আমি, 3 প্লাস হচ্ছে, N3 প্লাস প্লাস 3 ইলেকট্রন হলো। তার মানে এখানে কি হচ্ছে, ধরো এন একটা মেটাল প্লেটের মধ্যে N3 প্লাস, এখানেও একটা N3 প্লাস রয়েছে, এদের মাঝখানে তিনটে ইলেকট্রন রয়েছে। তুমি বলো তো কোনটার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ভালো হবে? এরও মাথায় ক্যাটায়ন, এরও মাথা মানে এও ক্যাটায়ন এও ক্যাটায়ন, এরা দুজন অ্যাট্রাক্ট করছে। দেখো বেসিক্যালি তো এ ক্যাটায়ন এও ক্যাটায়ন, এবার ক্যাটায়ন ক্যাটায়নের মধ্যে একটা রিপালশন হবে, এই রিপালশনটাকে মিনিমাইজ কে করছে, মাঝখানে ইলেকট্রনগুলো। যত বেশি ইলেকট্রন থাকবে তত ক্যাটায়ন ক্যাটায়নের মধ্যে রিপালশনটা মিনিমাইজ হবে। তার মানে তুমি দেখো এখানে এও ক্যাটায়ন এর মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এদের মধ্যে যত ভালো বন্ডিং হবে, এদের মাঝখানে তিনটে ইলেকট্রন রয়েছে, এদের মাঝখানে আরও ভালো বন্ডিং হবে। তাহলে আমি বলতে পারি যে যত বেশি নাম্বার অফ ইলেকট্রন লুজ করবে কোনো মেটাল, তাদের মধ্যে মেটালিক বন্ডিং তত ভালো হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে তুমি ধরো আমি এটাই লিখছি যে দেখো নিজে, তাহলে বলো যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে গ্রুপ ওয়ানের এলিমেন্টস অ্যান্ড গ্রুপ 2 এর যে এলিমেন্টসগুলো রয়েছে তাদের মধ্যে কারা মেটালিক বন্ডিং ভালো করবে? এখনই তোমাদেরকে বলা হয়েছে যাদের যত বেশি ইলেকট্রন দুটো ক্যাটায়নের মাঝখানে ঢুকে যাবে তারা তত ভালো মেটালিক বন্ডিং করবে। আচ্ছা, গ্রুপ ওয়ানের একটা যে কোনো মেটালকে আমি এম বলে লিখছি। আচ্ছা, গ্রুপ ওয়ানের এলিমেন্টস কটা ইলেকট্রন লুজ করে? একটা। তারপরে এম কটা ইলেকট্রন লুজ করবে? একটা। এম প্লাস হয়ে যাবে, প্লাস ইলেকট্রন হয়ে যাবে, এম প্লাস প্লাস ইলেকট্রন। আচ্ছা, তার মানে আমি কি ধরছি যে একটা এম প্লাস আরেকটা এম প্লাসকে অ্যাট্রাক্ট করছে, একটা এম প্লাস আরেকটা এম প্লাসকে অ্যাট্রাক্ট করছে। তার মানে এই এম প্লাসটা একটা ইলেকট্রন লুজ করেছে, এই এম প্লাসটাও আরেকটা ইলেকট্রন লুজ করেছে, তার মানে এদের দুজনের মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, মাঝখানে। তার মানে এই ইলেকট্রনটাকে এ অ্যাট্রাক্ট করছে, এই ইলেকট্রনটাকে এ অ্যাট্রাক্ট করছে। তার মানে বেসিক্যালি এই এম প্লাস আর এম প্লাসের মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে। যদি গ্রুপ 2তে আসি, গ্রুপ 2 এর এলিমেন্টসগুলো কটা ইলেকট্রন লুজ করে? দুটো করে। তাহলে ধরো একটা এম দুটো ইলেকট্রন লুজ করবে, তাহলে M2 প্লাস প্লাস 2 ইলেকট্রন হবে। আচ্ছা, তাহলে ধরো এখানে একটা M2 প্লাস রয়েছে, এখানে আরেকটা M2 প্লাস রয়েছে, এ দুটো ইলেকট্রন, এই M2 প্লাসটা দুটো ইলেকট্রন লুজ করেছে, একটা দুটো, এই M2 প্লাসটাও দুটো ইলেকট্রন লুজ করেছে, একটা দুটো। আচ্ছা, তাহলে এ এখান থেকে অ্যাট্রাক্ট করছে, এও এখান থেকে অ্যাট্রাক্ট করছে। তাহলে তুমি দেখো আমি বললাম যে দুটো ক্যাটায়নের মাঝখানে যত বেশি ইলেকট্রন থাকবে তত ভালো মেটালিক বন্ডিং হবে। এখানে একটা ক্যাটায়ন এখানে একটা ক্যাটায়ন, এদের মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে, এখানেও একটা ক্যাটায়ন এখানেও একটা ক্যাটায়ন, এদের মাঝখানে চারখানা ইলেকট্রন রয়েছে। তাহলে মেটালিক বন্ডিং অবভিয়াসলি গ্রুপ 2 এর ভালো হবে গ্রুপ 1 এর থেকে। আই হোপ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কনসেপ্টের ওর বেস করেই তোমাদের একটা কোশ্চেন করা যাক, সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, এমপি অ্যান্ড বিপি। বলো গ্রুপ 1 এর বেশি হবে নাকি গ্রুপ 2 এর বেশি হবে? গ্রুপ 1 এর বেশি না গ্রুপ 2 এর বেশি? যে কোনো একটা বলতে পারলে অন্যটা বলতে পারবে। মেল্টিং পয়েন্টের যা কনসেপ্ট বয়লিং পয়েন্টেরও সেম কনসেপ্ট। ধরো আমি মেল্টিং পয়েন্টটা দিয়ে বলছি, মেল্টিং পয়েন্টটা বুঝিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। মেল্টিং পয়েন্ট, মেল্টিং মানে কি বলো তো? মেল্ট মানে হচ্ছে তুমি কিছুকে মেল্ট করছো। মেল্ট করা মানে কি? সলিড থেকে লিকুইড স্টেটে যাচ্ছে, সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে যাচ্ছে, এটাই মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, সলিড থেকে লিকুইডে যাচ্ছ, এটা মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো আমাকে সলিড স্টেটে যখন থাকছে কোনো কিছু, তার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন লিকুইডের থেকে বেশি হবে না কম হবে? অবভিয়াসলি বেশি হবে। ধরো সলিডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনকে এক্স দিয়ে দেখাচ্ছি, আর লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওয়াই দিয়ে দেখাচ্ছি, তাহলে অবভিয়াসলি এক্স গ্রেটার দেন ওয়াই হবে। আচ্ছা, এবার তুমি বলো ধরো কোনো একটা কম্পাউন্ড রয়েছে, তার মেল্টিং পয়েন্ট কম, তার মানে তুমি একটু টেম্পারেচার দিলে জিনিসটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যদি মেল্টিং পয়েন্ট কম হয় তার মানে ইজিলি লিকুইডে যাচ্ছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে সেই সলিডটার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে। এবার দেখো, ধরো আমি একটা মেটাল নিয়েছি যেখানে এম
প্লাস রয়েছে, একটা ইলেকট্রন মাঝখানে রয়েছে, আরেকটা M প্লাস অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? এও একে অ্যাট্রাক্ট করছে, এও একে অ্যাট্রাক্ট করছে। আরেকটা ধরো মেটাল নিয়েছে যেখানে M2 প্লাস রয়েছে, মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে এবং এরা দুজন দুজনকে অ্যাট্রাক্ট করছে। আচ্ছা তুমি বলো তো, এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, আবার এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, এটাকে ধরো কেস 1 বললাম, এটাকে ধরো কেস 2 বলছি। তুমি বলো কেস 1-এর মধ্যে এই দুটো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ভালো হবে নাকি কেস 2-তে এই দুটো মলিকিউলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স ভালো হবে? অবভিয়াসলি কেস 2-তে ভালো হবে। তার মানে আমি বলতে পারি কেস 2-এর মেটালগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়ে যায় তাহলে আমরা এইমাত্র বললাম যে মেল্টিং পয়েন্টও হাই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, তুমি জানো যে গ্রুপ 2-এর এলিমেন্টসগুলোর মধ্যে মেটালিক বন্ডিং ভালো হয়, তার মানে গ্রুপ 2-এর এলিমেন্টসগুলোর মধ্যে বন্ড ভালো হচ্ছে, তার মানে তাদেরকে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা হাই হচ্ছে, তার মানে গ্রুপ 2-এর এলিমেন্টসে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট হাই হবে। গ্রুপ 1-এর থেকে গ্রুপ 2-এর এলিমেন্টসে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট হাই। আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, এবার ধরো তোমাদের জিজ্ঞেস করা হলো থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি CTI VITY কার বেশি হবে? আচ্ছা, থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কার ওপর ডিপেন্ড করে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বলো। যে যত বেশি ইলেকট্রন লুজ করবে সে তত ইলেকট্রিক কারেন্টকে নিয়ে যেতে পারে, ইলেকট্রিসিটিকে বয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, গ্রুপ 2-এর এলিমেন্টস বেশি ইলেকট্রন লুজ করে, তাহলে নিশ্চয়ই ও বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তার মানে সেম জিনিস হচ্ছে গ্রুপ 1-এর এলিমেন্টসের থেকে গ্রুপ 2-এর থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হয়। আই হোপ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হচ্ছে মেটালিক বন্ডিং। তার মানে মেটালিক বন্ডিংয়ের জন্য তোমাকে মনে রাখতে হবে যে মেটালের ভ্যালেন্স শেলে যত বেশি ইলেকট্রন সে তত ভালো মেটালিক বন্ডিং করতে পারে। গ্রুপ 1-এর এলিমেন্টসে ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন, গ্রুপ 2-এর এলিমেন্টসে ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন, তাহলে অবভিয়াসলি গ্রুপ 2-এর এলিমেন্টস মেটালিক বন্ডিং ভালো করতে পারবে। এটাই ইলেকট্রন সি মডেল দিয়ে বোঝানো হয়। আশা করি বোঝা গেছে মেটালিক বন্ডিং। ওকে, এবার নেক্সট টপিকে যাব, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটাকে বলা হয় ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট, শোনো একটু গল্প বলি একটা। আমি এই ফ্লেম টেস্ট হাতে করেছি, ঠিক আছে? তোমরাও কলেজে উঠবে যখন তোমরাও করবে। ফ্লেম টেস্টে কী হয়, তুমি এটা মেনলি কলেজেই হয়, তোমাকে অনেকগুলো মেটাল দিয়ে দেবে, ঠিক আছে? এরকম ছোটো ছোটো পেট্রি ডিসগুলো হয় না, পেট্রি ডিসে করে অনেক মেটাল তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? এবার স্যারেরা জানে কোনটায় কোন মেটাল রয়েছে। তোমার এক্সামিনেশান এইভাবেই হবে, তোমাকে অনেকগুলো মেটাল দিয়ে দেবে, দিয়ে বলবে যে মেটাল দেখে তো তুমি চিনতে পারবে না যে কোনটায় কীরকম কী হচ্ছে, তোমাকে একই রকম দেখতে, ধরো প্রত্যেকটা সাদা সাদা গ্লুকোজের মতো মেটালগুলো দিয়ে দিল তোমাকে, পরপর পরপর দিয়ে দিল, ঠিক আছে? এবার তোমাকে বললো যে কোন মেটালটার নাম কি সেটা তুমি বার করো। তুমি দেখতে একই রকম দেখছো, তাহলে তুমি বুঝতেও পারবে না কোনটা সোডিয়াম হবে, কোনটা পটাশিয়াম হবে, কোনটা ম্যাগনেসিয়াম হবে, কিছু বুঝতে পারবে না। তো সেটার জন্য আমরা ফ্লেম টেস্ট করি। ফ্লেম টেস্টে আমরা কি করতে হয়, এরকম একটা কি বলবো, প্ল্যাটিনাম ওয়্যারটা আমার কাছে নেই, প্ল্যাটিনাম ওয়্যার থাকে একটা, যেটার মধ্যে ওই মেটালটাকে একটুখানি করে টাচ করতে হয়, ঠিক আছে? টাচ করার পরে সেই মেটালটাকে একটা বার্নারের সামনে নিয়ে যেতে হয়। বার্নারে তুমি জ্বালাবে মেটালটা, তোমার ওই প্ল্যাটিনাম ওয়্যার, প্ল্যাটিনাম ধরো তুমি একটা তার নেওয়া হয়, ঠিক আছে? তারের মধ্যে তুমি মেটালটাকে একটুখানি লাগিয়ে তারের মধ্যে মেটালটা লেগে রয়েছে, এবার তুমি ওই তারটাকে নিয়ে গিয়ে তুমি একটা বার্নারের সামনে ধরলে, বার্নারে কী রয়েছে, ফ্লেম রয়েছে, এবার ওই বার্নারের মধ্যে মেটালটা জ্বলতে থাকবে, খুব কমন ব্যাপার। আচ্ছা, এই মেটাল জ্বলার ফলে বিভিন্ন রকমের কালার দেখা যায়, আমরা বিভিন্ন মেটালে বিভিন্ন রকম কালার হয়, ঠিক আছে? এই কালারগুলো দেখেই বোঝা যায় যে কোন মেটালটা কোনটা। তো কালারগুলো একটু লিখে নাও বড়, তোমাদের কাজে লাগবে। যেমন ধরো আমি এই সাইডটা লিখছি, কি কি মেটাল রয়েছে গ্রুপ 1-এ। আচ্ছা দেখো, মেটালগুলো লিখি গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এই যে ফ্রান্সিয়াম যেই এলিমেন্টটা রয়েছে এটাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়, ঠিক আছে? তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে নিয়ে আমরা মেনলি পড়াশোনা করি না। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে একটা রেডিও অ্যাক্টিভিটি বলে একটা পার্ট আছে,
সেখানে আলোচনা করা হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে নর্মাল কেমিস্ট্রির মধ্যে আলোচনা করা হয়, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভ কেমিস্ট্রি বলে আর একটা পার্ট আছে। আচ্ছা, তো দেখো গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্টস কারা বলো? স্টার্ট হয় কি থেকে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, রেডিয়াম। এই যে রেডিয়ামটাও একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তো রেডিয়াম নিয়েও আমরা কাজ করি না, আমরা মেনলি এই কটা এলিমেন্ট নিয়ে কাজ করি গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই প্রত্যেকটা এলিমেন্টসে এক একটা করে কালার আছে, ঠিক আছে। সেই কালারগুলো একটুখানি লিখে নাও, তোমাদের কাজে লাগবে এই কালারগুলো। পরে দেখাচ্ছি কীভাবে কী কোশ্চেন আসে, নিটেও কোশ্চেন আসে, যেইতেও কোশ্চেন আসে, বোর্ডেও কোশ্চেন আসে, ঠিক আছে। তো প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগবে। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, প্রত্যেকটা কালার লিখবে এখানটা। এখানে মেটালগুলো লিখছে, এর পাশে কালারগুলো লিখবে। ফ্লেম টেস্টে কী কী কালার দেয় সেটা দেখবো আমরা, ঠিক আছে। নেক্সট বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, প্রত্যেকটা এলিমেন্টের কালারগুলো লিখে দিচ্ছি। ফ্লেম টেস্ট করলে এই কালারগুলো আসে, ঠিক আছে। আচ্ছা দেখো লিথিয়াম ফ্লেম টেস্ট করলে কালার যেটা ইমিট করে, লিথিয়ামের কালার হচ্ছে ক্রিমসন রেড কালার, ক্রিমসন রেড। সোডিয়ামের কালার হচ্ছে ইয়েলো, পটাশিয়ামের কালার ভায়োলেট। এগুলো লিখবে কিন্তু, এগুলো কিন্তু আসে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে রুবিডিয়ামের কালার হচ্ছে রেডিশ ভায়োলেট, রেডিশ ভায়োলেট। সিজিএমের কালার হচ্ছে ব্লু। বুঝিয়ে দিচ্ছি কীরকমভাবে টেস্ট হয়, আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, এই সাইডে চলবে হয়তো, দেখে নিও একটুখানি। বেরিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম এরা কালারলেস, মানে ফ্লেম টেস্ট করলে কোনো কালার দেয় না, কালারলেস। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কালার হচ্ছে ব্রিক রেড, ব্রিক রেড। আচ্ছা, ব্রিক রেড মানে হচ্ছে ইট, দেখেছো তো ইট, ইটকে ব্রিক বলা হয়, ঠিক আছে। ইটের যেরকম কালার, তুমি যদি ক্যালসিয়াম নিয়ে ফ্লেম টেস্ট করো তাহলে ফ্লেমের মধ্যে দিয়ে সেরকম কালার দেখতে পাবে। বুঝিয়ে দিচ্ছি কীরকমভাবে হয়। আচ্ছা, স্ট্রনসিয়ামের কালার হচ্ছে ক্রিমসন রেড কালার, ক্রিমসন রেড। আর বেরিয়ামের কালার হচ্ছে অ্যাপেল গ্রিন, অ্যাপেল গ্রিন। এবার বলবে অ্যাপেল আবার গ্রিন কালারের কী হয়? তোমরা যে অ্যাপেলগুলো খাও বা আমরা যেই অ্যাপেলগুলো খাই সেগুলো রেড কালারের হয়, তাই না? অ্যাপেল যখন কাঁচা অবস্থায় থাকে তখন যেই কালারটা হয়, তুমি যদি বেরিয়ামকে ফ্লেম টেস্ট করো তাহলে ফ্লেম দিয়ে এই অ্যাপেল গ্রিন কালার দেখতে পাবে। এই কালারগুলো এখানটা থাক, এই কালারগুলো ইম্পর্টেন্ট কালার, বুঝতে হবে কীভাবে হয়, ঠিক আছে। একটুখানি ফ্লেম টেস্টটা দেখে নাও কীভাবে হয়। আচ্ছা, এবার দেখো, দেখে নিয়েছো কীভাবে ফ্লেম টেস্ট, ওকে, দেখে নিয়েছো কীভাবে ফ্লেম টেস্ট হচ্ছে। আচ্ছা, এবার দেখো ফ্লেম টেস্ট করার জন্য তোমরা স্কুলে যাবে বা কলেজে যাবে, যেখানেই দেখো না কেন, তোমরা যেই বার্নার ইউজ করো, বাড়িতে তো ভাত টাত রান্না হয়, ওভেনে রান্না হয়, ঠিক আছে, সেটাও একটা বার্নার। বা ধরো আগেকার দিনে যারা গ্রামের দিকে বাড়ি তারা বলতে পারবে স্টোভে রান্না হয়, স্টোভের এক রকমের বার্নার হয়। এবং তোমরা যখন ল্যাবে যাবে, ল্যাবে আরেক রকমের বার্নার হয়। যে কোনো বার্নারের সঙ্গে যে কোনো বার্নারে টেস্ট করলে হবে না। তুমি যদি এখন বাড়িতে গিয়ে ফ্লেম টেস্ট করতে চাও, কালার আসবে না, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বার্নার হয়। ল্যাবে যেই বার্নার আমরা ইউজ করি সেটাকে বলা হয় বুনসেন বার্নার। বুনসেন বার্নারটা অনেকটা এরকম রকমের দেখতে হয়, ঠিক আছে। এখান দিয়ে গ্যাসের পাইপটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে ফ্লেমগুলো ওঠে। দেখে খারাপ ভেবো না, ছবি আঁকা বাজে হতে পারে, ঠিক আছে। বুনসেন বার্নারে মেনলি দু রকমের ফ্লেম থাকে, দুটো ফ্লেম থাকে। ভেতর দিকে একটা ফ্লেম থাকে, বাইরের দিকে একটা ফ্লেম থাকে। ফ্লেমটা দেখে নাও কীরকম দেখতে হয় বুনসেন বার্নারের ফ্লেম। আচ্ছা, এবার দেখো ভালো মতো দেখবে, এখান দিয়ে গ্যাস আসছে, তার মানে এই পাইপটা দিয়ে গ্যাস যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো পার্ট রয়েছে। ধরো আমি এটাকে বলছি, বাইরের পার্টটাকে বলছি পার্ট ওয়ান, আর ভেতরের পার্টটাকে বলছি পার্ট টু। এনসিইআরটিতে এইভাবেই লেখা আছে, আমি সেই কারণেই বলছি, ঠিক আছে। পার্ট ওয়ান অ্যান্ড পার্ট। দেখো পার্ট ওয়ানে যেই জিনিসটা থাকে সেটা নেচারের মধ্যে রয়েছে। তুই দেখো ভালো মতো দেখো, দুটো পার্ট রয়েছে। একটা রয়েছে এই পাইপ থেকে বেরিয়েই যেই পার্টটা রয়েছে, আর একটা তাকে ঘিরে আবার রয়েছে। এবার দেখো
এই পাইপের মধ্যে দিয়ে গ্যাসটা আসছে, তার মানে আমি বলতে পারি এই গ্যাসের মধ্যে যেই পার্টটা রয়েছে, মানে একদম কাছাকাছি যেই পার্টটা রয়েছে, সেই পার্টটাতে গ্যাসের কনসেন্ট্রেশন হাই রয়েছে। এই যে এইখানটা গ্যাসের কনসেন্ট্রেশন হাই, কনসেন্ট্রেশন অফ গ্যাস হাই। আচ্ছা, বাইরের দিকে যেই পার্টটা রয়েছে, পার্ট 1 যেটা লিখেছি, সেই পার্ট 1-এর মধ্যে দেখো অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই হবে। কেন? দেখো বাইরের দিকে কি রয়েছে, নেচারের কাছাকাছি রয়েছে, নেচারের মধ্যে কি রয়েছে, অক্সিজেন রয়েছে। তার মানে নেচারের মধ্যে যে কোনো আগুন জ্বলার জন্য কি লাগে, অক্সিজেনের দরকার। নেচারের মধ্যে রয়েছে, নেচারের বাইরের পার্টটা রয়েছে, এই কারণে আমি বলছি এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই রয়েছে। এটা লেখার কারণ আছে। বাবু তোমরা আমাকে বলো যে অক্সিজেনের মধ্যে, অক্সিজেন মেনলি তুমি কেমিক্যাল রিয়াকশানগুলো করেছো, অক্সিজেন দিয়ে কী কাজ করা হয়, অক্সিডেশন করা হয় না। তার মানে আমি বলতে পারি যে পার্ট 1 মানে বাইরের পার্টটা, পার্ট 1 এটাকে বলা হয় অক্সিডাইজিং ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম। মনে থাকবে? কিভাবে মনে রাখতে বললাম? আচ্ছা, পার্ট 2 যেটা রয়েছে, পার্ট 2 যেটা রয়েছে এটাকে বলা হয় রিডিউসিং ফ্লেম, রিডিউসিং ফ্লেম। ঠিক আছে? আচ্ছা, পার্ট 1-এর আরেকটা নামও আছে যেটাকে বলা হয় নন লুমিনাস ফ্লেম, নন লুমিনাস ফ্লেম, নন লুমিনাস ফ্লেম। আর পার্ট 2-এর পার্টটাকে বলা হয় লুমিনাস ফ্লেম, লুমিনাস ফ্লেম। কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিস লিখছি, একটাও তোমাদের এমনি আবল তাবল জিনিস লিখছি না যেটা তোমাদের কাজে লাগবে না, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। আচ্ছা দেখো, ভালো মতো দেখো, এই যে ফ্লেম টেস্ট করা হয়, তুমি মেটাল প্লেটটা নেবে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, তাতে বুঝতে সুবিধা হবে। বুঝে গেছো আশা করি কী কী বলতে চেয়েছি আমি, কী কারণে অক্সিজেন, তারপর ফিউল টিউল এগুলোকে বললাম। দেখো, তুমি মেটাল প্লেট নেবে, মেটাল প্লেট বলছি, তুমি একটা ধরো কোনো একটা তার নিলে, যেরকমভাবে বললাম ফ্লেম টেস্ট করলে, তারের মধ্যে তুমি কি করলে, মেটালটাকে নিয়েছো, এইটা ধরো তারটা, এর সামনের দিকে মেটালগুলো রয়েছে, ঠিক আছে? তারটাকে নিয়ে অলওয়েজ ফ্লেম টেস্ট করা হয়। এখানে যেহেতু দুটো পার্ট রয়েছে, তুমি যে কোনো পার্টের মধ্যে ওই তারটাকে নিয়ে গিয়ে মেটালটাকে লাগিয়ে দিলে কিন্তু ফ্লেমে কালার আসবে না। ফ্লেম টেস্ট করা হয় অলওয়েজ এই বাইরের পার্টটাতে, এই বাইরের পার্টটাতে। তার মানে যেটা অক্সিডাইজিং ফ্লেম, সেখানে অলওয়েজ ফ্লেম টেস্ট করা হয়। কোশ্চেন এরকমভাবে আসে যে তুমি ফ্লেম টেস্ট করবে, ফ্লেম টেস্ট করার জন্য তোমাকে কোন পার্টে ফ্লেম টেস্ট করতে হয়, নন লুমিনাস ফ্লেমে নাকি লুমিনাস ফ্লেমে? তুমি বলবে নন লুমিনাস ফ্লেমে, অর্থাৎ অক্সিডাইজিং ফ্লেমে, অর্থাৎ বাইরের পার্টটাতে। তুমি কি করবে, মেটাল প্লেটটাকে নিয়ে আসবে, মেটাল প্লেটের মুখের মধ্যে তোমার, মেটাল প্লেট বলছি, যে তারটা নিলে তার মুখের মধ্যে তোমার মেটালগুলো রয়েছে, এই মেটালগুলোকে এখানটা নিয়ে আসবে। এই ফ্লেমটার মধ্যে যখন জ্বলবে, তুমি দেখতেই পাচ্ছ কিন্তু ফ্লেমটা কীভাবে কালার দুখানা আলাদা আলাদা রয়েছে, তোমাকে ছবিটা দেখিয়েও দিয়েছি। এই ফ্লেমের মধ্যে যখনই নিয়ে আসবে, তুমি দেখবে এই ফ্লেমের মধ্যে আনলে মেটালগুলো বার্ন হবে, খুব কমন ব্যাপার। বার্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই মেটালগুলো বার্ন হলে একটা কালার এমিট করে, সেই কালারটা দেখেই তুমি বুঝতে পারবে কালারগুলো কোনটা। যদি লিথিয়াম থাকে তাহলে ক্রিমসন রেড কালার এমিট করবে, যদি সিজিয়াম থাকে তাহলে ব্লু কালার এমিট করবে, যদি বেরিয়াম থাকে অ্যাপেল গ্রিন কালার এমিট করবে। তোমার ধরো এই মেটালটার মধ্যে বেরিয়াম রয়েছে, তুমি এই মেটালটাকে যেই অক্সিডাইজিং ফ্লেমে আনলে সঙ্গে সঙ্গে দেখলে অ্যাপেল গ্রিন কালার এমিট করছে। এবার তোমার ইনিশিয়ালি তোমাকে অনেকগুলো মেটাল দিয়েছেন স্যার, তুমি মেটালগুলো দেখে বুঝতে পারছো না কোন মেটালটা কোনটা। তুমি যেই দেখলে কালারটা এইটা এমিট করছে, তুমি জানো কোন কালারের জন্য কোন মেটাল কী এমিট করে, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে স্যারকে, রিপোর্ট করে দেবে যে স্যার এই মেটালটা রয়েছে। ব্যাস, স্যার তোমাকে 100% নাম্বার দিয়ে দেবে, তুমি নাচতে নাচতে বাড়ি চলে যাবে। ঠিক আছে, এটাই তোমার কাজ। তো ফ্লেম টেস্ট এইভাবে করা হয়। ফ্লেম টেস্টের জন্য তোমার যেই বোর্ডের মধ্যে যেইগুলো লেখা আছে সেগুলো লিখে নাও। ফ্লেম টেস্ট করা হয় অলওয়েজ এই পার্টটা দিয়ে, ফ্লেম টেস্ট, ফ্লেম টেস্ট অকার্স কোন পার্টে, নন লুমিনাস ফ্লেমে ফ্লেম টেস্ট করা হয়, ঠিক আছে, অক্সিডাইজিং ফ্লেমে। আচ্ছা এবার শোনো, লেখা হয়েছে? আচ্ছা দেখো, মুছে দিচ্ছি একটুখানি, এটা কাজে লাগবে, ঠিক আছে। আরেক রকমের কোশ্চেন আছে, যে কালারগুলো এসছিল, তুমি জানো কালার যেটা হয় সেটা আমরা মেনলি কীরকম কালার দেখি, ভিপজিওর দেখি না, ভিপজিওর, ভিপজিওর, VIBGYOR, ভিপজিওর।
তুমি যদি এদিক বরাবর যাও, মানে ভায়োলেট থেকে রেডের দিকে যাও, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্লু থেকে ভায়োলেট থেকে যদি রেডের দিকে যাও তাহলে এটা মনে রাখবে ওয়েভ লেন্থ ইনক্রিজেস, ঠিক আছে। আর যদি তুমি ওয়েভ লেন্থ মানে কি, তুমি একটা রিলেশন জানো, ই ইকুয়ালস টু এইচ নিউ, এইচ নিউকে আমরা এইভাবে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, দুদিক থেকে এইচ ক্যান্সেল করে দাও, সিটা একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি মিউ প্রপোর্শনাল টু 1/λ। তাহলে নিউ এর সঙ্গে ল্যামডার ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ, তার মানে ওয়েভলেন্থ দিয়ে ল্যামডাকে বোঝানো হয়। তাহলে আমরা বলতে পারি যে যদি রেড থেকে ভায়োলেটের দিকে যাই তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, ঠিক আছে। এবার তোমাকে যে কালারগুলো দিয়ে দিলাম, তোমাকে কালারগুলো দিয়ে কোশ্চেন করতে পারে যে কোনটার ফ্রিকোয়েন্সি হাই হবে, ঠিক আছে। ধরো তোমাকে একটা মেটাল দিয়েছে সিজিয়াম, আরেকটা মেটাল দিয়েছে ধরো ক্যালসিয়াম, সিজিয়াম আর ক্যালসিয়াম। আচ্ছা, তোমাকে বললো এই সিজিয়াম অ্যান্ড ক্যালসিয়ামকে তুমি ফ্লেম টেস্টটা করলে, টেস্ট করার পরে যে কালারগুলো এমিট করলো কার ইন্টেন্সিটি বেশি হবে, ইন্টেন্সিটি বলছি, ফ্রিকোয়েন্সি কার বেশি হবে, ঠিক আছে। তুমি কীভাবে বলবে দেখো, তুমি জানো সিজিয়াম যে কালারটা এমিট করে সেটা হচ্ছে ব্লু, আর ক্যালসিয়াম যে কালার এমিট করে সেটা হচ্ছে ব্রিক রেড। যদি ব্রিক রেড কালার এমিট করে, তুমি এবার বলতে পারবে, তুমি এখান থেকেই দেখো ব্লু এখানে রয়েছে, রেড এখানে রয়েছে, তোমাকে জিজ্ঞেস করেছে ফ্রিকোয়েন্সি, তুমি জানো রেডের ওয়েভলেন্থ বেশি, তার মানে তোমাকে যদি এখান থেকে ওয়েভলেন্থ বার করতে বলে, ওয়েভলেন্থ, তাহলে তুমি বুঝতেই পারছো এর বেশি হবে, ক্যালসিয়ামের বেশি হবে। কিন্তু তোমাকে যদি ফ্রিকোয়েন্সি বার করতে বলে তাহলে তুমি উল্টো বলে দেবে ফ্রিকোয়েন্সি, তাহলে তুমি বুঝতেই পারছো যে জাস্ট কি হবে, ব্লু এর বেশি হবে, ব্রিক রেডের কম হবে। এরকম ধরনের কোশ্চেন আসে, আশা করি বোঝা যাচ্ছে কীরকম ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা, তো এই হচ্ছে ফিল্ম টেস্টের কনসেপ্ট, মেটালিক বন্ডিংয়ের কনসেপ্ট। আমাকে একটু কমেন্ট করে জানিও বুঝতে পেরেছো নাকি, যদি না বুঝতে পেরে থাকো আমাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর প্লিজ ভিডিওগুলো বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, চলো।